So what is the difference between UI and UX design? UI আর UX design এর difference কি জানি? User interface আর UX মানে user experience. ভাইবাতে যদি জিজ্ঞেস করেন তো একটু ব্যাখ্যা দিয়ে বলতে হবে কি জিনিস। তো UI হলো আমরা যে ইন্টারফেসটা দেখি, এই যে আমরা যে ইন্টারফেসটা দেখতেছি না এখানে, এই যে কালারটা নীল কালারের, ফন্ট ফ্যামিলি, কন্টেক্ট টু বোল্ড, এখানে একটা ইমেজ বসাইছি, ইমেজের সাইজ, নিচে আন্ডারলাইন দিলাম, এই যে টোটাল যে ডিজাইনটা এটারে কি বলা হয়? ইউআই। ইউআই এটা ইউজার ইন্টারফেস, ইউজার যেটা চোখে দেখতেছে। আরেকটা হলো ইউএক্স। ইউএক্স মূলত হলো ইউজারের এক্সপেরিয়েন্স। এক্সপেরিয়েন্স কোনটা? এই যে আমি একটা নেভিগেশন বার রাখলাম, নেভিগেশন বার অনেক সুন্দর করে ডিজাইন করলাম, এখন অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট পেজে যায় না, তাহলে কি এর কোনো কাজ আছে? ইউজার কি ভেজালে পড়বে না এসে একটা? তাহলে আমার একটা ফ্রেমওয়ার্ক ডিজাইন করা লাগে না, বা ওয়্যার ফ্রেম বলে এটাকে, এটা ওয়্যার ফ্রেম ডিজাইন করা লাগে না, যে আমি এখানে ক্লিক করলে আমাকে কোন পেজে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে কোন পেজে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে কোন পেজে নিয়ে যাবে, তারপর এই মেনু বারটা এখানে না আর এখানে নিচে রাখবো নাকি উপরে রাখবো, এরকম থাকে না, বা এটা ফিক্স রাখবো কিনা, এই যে লেখাগুলো মাঝখানে একটু গ্যাপ দিলাম কেন, যাতে দুইটা লেখা তার ইউজারের পড়তে সুবিধা হয়। তারপরে মনে করেন নিচে আরো যদি ফুটারে আরো মেনু টেনু থাকে, ক্লিক করলে অন্য একটা পেজে নিয়ে যাইতেছে, বা যে ফর্ম গুলা থাকে লগইন পেজ, লগইন পেজে ক্লিক করার পর তাকে কই নিয়ে যাবে? কন্টাক্ট পেজে। লগইন করার পর আগে হোম পেজে নিয়ে যাবে, হোম পেজ থেকে সে চাইলে কন্টাক্ট পেজে যাইতে পারে। এই যে তার যে পুরো যাত্রাপথ, আপনার ওয়েবসাইটে সে ঢোকার পর কোথা থেকে এন্ট্রি মানে ল্যান্ডিং কোন পেজটা থাকবে। অনেক অ্যাডমিন প্যানেল আছে, ঢুকলে ফার্স্ট লগইন পেজ দেখায়, আবার নরমালি ওয়েবসাইট গুলোতে ঢুকলে সে ইন্টারফেস দেখতে পারে, পরে একটা লগইন বাটন থাকে, ক্লিক করে সে লগইন করতে হয়। এই যে ইউজার যে যাত্রাপথটা আপনি ঠিক করে দিতেছেন, এটাকে বলা হয়েছে ইউজার এক্সপেরিয়েন্স। ঠিক আছে, এটাকে বলা হয় ইউজার এক্সপেরিয়েন্স। এই হলো ইউআই আর ইউএক্স এর ডিজাইন। ইউআই মূলত ইউজার ইন্টারফেসটা দেখে, এটা হলো ইউএক্স, ইউআই। আর ইউএক্স হলো ইউজার যে রাস্তাটা মানে এক্সপেরিয়েন্স করে, যে কোন পেজ থেকে সে কোন পেজে যাবে, কিভাবে যাবে, ঢুকলে সে কোন পেজে আগে আসবে, লেখাগুলো সে ভালো পড়তে পারতেছে কিনা, এই সব কিছু ডিপেন্ড করে কিসের উপর? ইউএক্স এর। ইউএক্স ছাড়া যদি আপনি ওয়েবসাইট ডিজাইন করেন, হতে পারে ওয়েবসাইট দেখতে অনেক সুন্দর হয়েছে, বাট ইউজার এক্সপেরিয়েন্স করতে পারতেছে না, সে লগইন বাটনই খুঁজে পাইতেছে না, লগইন বাটন রাখছেন এমন জায়গার মধ্যে, লগইন করার পর সেটা কন্টাক্ট পেজে চলে যেতেছে, ওইখান থেকে আবার তার হোম ইনটেক হোমে ক্লিক করে আসা লাগতেছে, এই সব জিনিস প্রবলেম। এর জন্য ইউএক্স ডিজাইনটা ইম্পর্টেন্ট। এরপরে বলছে এক্সপ্লেইন দা কনসেপ্ট অফ রেসপন্সিভ ওয়েব ডিজাইন। রেসপন্সিভ ওয়েব ডিজাইনের কনসেপ্ট মানে জিনিসটা আসলে কি? ডিভাইস ফ্রেন্ডলি করা, একটা ওয়েবসাইটকে সকল ডিভাইস ফ্রেন্ডলি করা, যাতে বিভিন্ন সাইজের ডিভাইস হইলেও ডিভাইসের উইথ অনুযায়ী সে নিজের ডিজাইনকে কিছু পরিবর্তন করতে পারে, যাতে ইউজার যে কোনো ডিভাইসে ওটাকে সহজে করতে পারে। এতটুকু বলতে পারলেন, যাতে সকল ডিভাইসে সে ওটা করতে পারে। এরপরে বলছে হোয়াট আর দ্য কমন ওয়েব ডিজাইন প্রিন্সিপালস ডু ইউ অ্যাডহিয়ার টু, মানে আপনি জানেন কোনটা কোনটা সম্পর্কে ওয়েব ডিজাইনের প্রিন্সিপালস। ওয়েব ডিজাইন প্রিন্সিপালস বলতে বোঝানো হয়েছে যে একটা ওয়েবসাইট ডিজাইন করবেন, এটার কিছু নিয়ম ধরতে গেলে যেগুলো ফলো করা ভালো। যেমন শীতকাল আসছে, শীতের কাপড় পরা ভালো, ফরজ না, এটা কোনো রুলস আছে শীতের কাপড় পরতে হবে, রুলস আছে? মন চাইলে পরলেন না, বাট কি স্ট্যান্ডার্ড নিয়ম বলেছে শীতের কাপড় পরা ভালো, শীতকাল যেতে হবে। তো এই জন্য ওয়েবসাইট যখন ডিজাইন করবেন তার এরকম কিছু রুলস থাকে যেটা আপনি ফলো করা ভালো। যেমন আমি এখানে দুইটা কালার রাখছি না, দুইটা কালার রাখছি, আমি চাইলে পারতাম না এই যে এটা লাল কালার রাখবো, এটা নীল কালার রাখবো, এটা সবুজ কালার রাখবো, এই ছবির পাশখানে একটা কালো কালার ব্যাকগ্রাউন্ড দিব, হতো না? করলে কি হইতো, জিনিসটা দেখতে ভালো লাগতো। এই ছবিটা যে আমরা অ্যালাইন করে একদম সাইডে নিয়ে আসছি না, এটা যদি এই মাঝখানে এই পাশে থাকতো তাহলে কি দেখা যেত না? দেখা যেত, বাট কি ভালো লাগতো দেখতে? এই পাশে নিয়ে আসলাম, আবার মনে করেন যে এই যে লেখাগুলার মাঝখানে একটা গ্যাপ, সমান গ্যাপ রাখলাম, দেখতে ভালো লাগতেছে। এই গ্যাপ গুলো হচ্ছে অ্যালাইনমেন্ট করা গেছিলাম। তার যে কালার, ওয়েবসাইটের যে কালার কনসেপ্ট, কালার থিম, কি কি কালার ইউজ করা যায়, কোনটা দেখতে ভালো লাগে, কালার থিম চুজ করা, এগুলো একটা বিষয় আছে। আবার মনে করেন যে অ্যালাইনমেন্ট ঠিক রাখা, এই মিশনের মিশনটা আমি এক পাশে রাখতাম, দেখা যেত মিশনটা এই পাশে রাখতাম টাইটেল, এই পাশে রাখতাম মিশন, নিচে পুরোটা রাখতাম মিশন, হইতো না? বাট দেখতে ভালো লাগতো। এই জিনিসগুলো যে তিনটা তিনটা করে সমান ভাগে ভাগ করছি, আমি বলতাম যে এই দুইটা ছোট রাখবো, একটা অনেক বড় রাখবো, করা যেত না? দুইটারে তো কল দুই দুই করে চার, আর একটা বানাইতাম কল কত আট, আট চার 12 হইতো না? হইতো। তো এই যে এগুলো না করে আপনি যে অ্যালাইনমেন্টটা ঠিক রাখছেন, তারপরে যে সুন্দর একটা কালার ম্যানেজ রাখছেন, যে একটা সিম্পল কালার, যে দুইটা বা ম্যাক্সিমাম তিনটা কালার, জিজ্ঞেস করে যে কয়টা কালার রাখা যায়, কি বলবেন যে দুইটা থেকে ম্যাক্সিমাম তিনটা কালার, এই বেশি কালার রাখা উচিত। তিনটা কালারই থাকে, এটা প্রাইমারি কালার, একটা সেকেন্ডারি কালার, আর একটা মনে করেন এক্সট্রা, যে কিছু বাটন টাটন কভার টোভার যদি ইউজ করতে চান তখন।
আর নীল একটা কালার, সাদা একটা কালার, দুটো কালার হয়েছে না? এখন মনে করেন যে এগুলার নীলটাকে হবার করলে হালকা একটা কালার আসতেছে না? হবারের কালার, এই যে হবার একটা কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে হালকা একটু। এই কালার, মোটোলজি কালার। ঠিক আছে, ইমেজের মধ্যে কালার থাকবে, সমস্যা নেই, বাট ওয়েবসাইটের যে কম্পোনেন্ট ওটার মধ্যে 2 থেকে 3টা কালারের বেশি নেওয়া উচিত না। ঠিক আছে, এই যে হালকা একটু ইয়া কালার রাখছি, যে 3টা কালার হয়ে গেছে আমার, নীল, সাদা আর এই হলুদ কালার। এই জিনিসগুলা মেনটেন করা, এগুলাকে বলা হয়েছে প্রিন্সিপালস অফ ওয়েব ডিজাইন। আরো কিছু আছে, দেখি আরো সুন্দর ব্যাখ্যা পাওয়া যাবে। কমন ওয়েব ডিজাইন প্রিন্সিপালস, common web design principles focus on user experience and visual appeal. User experience মানে কি, ওই যে ইউজার যাতে কোন পেজ থেকে কোন পেজে অ্যালাইনমেন্ট গুলো সব ঠিক থাকে, আর কি ভিজুয়াল অ্যাপেল। ভিজুয়াল অ্যাপেল মানে কি, সে এটাকে দেখতে পারে। ওয়েবসাইটে দেখলে এরকম ইয়া লাগে না যে একদম গাঢ় একটা রং দেওয়া, চোখে বাদ লাগে এরকম। ইমফেসিং সিম্পলিসিটি এন্ড ভিজুয়াল হায়ারার্কি, সেম জিনিস। সিম্পলিসিটি মানে কি, সিম্পল রাখা, যতটা সিম্পল রাখা যায়, মিনিমালিস্ট রাখা যায়। আরেকটা হচ্ছে ভিজুয়াল হায়ারার্কি। ভিজুয়াল হায়ারার্কি মানে কি, ওই যে গাইডিং আই উইথ জেডএফ প্যাটার্নস, মানে আমরা এই যে চোখের মধ্যে সিম্পল একটা প্যাটার্ন মধ্যে চলে আসছে না অ্যালাইনমেন্টটা, এই অ্যালাইনমেন্ট গুলো মেইনটেইন করে রাখা, যেরকম 4টা করে, অথবা থাকে না 4টা করে, 3টা করে, 2টা করে, এই যে কিছু এই টাইপের ব্যালেন্স, দুই পাশে সমান সাইজের ডিপ রাখছে, অ্যালাইনমেন্ট ঠিক রাখা, তারপরে রিপিটেশনস ঠিক রাখা, সেম আইটেম, এই যে এখানে আইকন গুলা সেম সাইজের না, এই জিনিসগুলো সেম সাইজের জিনিসগুলা রিপিট রাখা, কন্ট্রাস্ট মেইনটেইন করা, এই যে এটার সাথে এই কালারের কাছাকাছি থাকে, একদম মনে করেন যে দুইটা আলাদা কালার, কন্ট্রাস্ট কালার। যদি এমন হইতো এটা নীল দিছি, এটা হালকা একটু নীল দিতাম ভালো লাগতো, তো হোয়াইট, এটা যদি অফ হোয়াইট দিতাম তাও ভালো লাগতো। অন্য একটা কালার দিছি, এই জন্য বলা হয়েছে এটাকে কন্ট্রাস্ট মেইনটেইন করা। তারপর হলো যে হায়ারার্কি, যে বড় একটা কন্টেন্ট তারপর আরেকটু ছোট কন্টেন্ট, এই টাইপ। যেগুলো বড় কন্টেন্ট এগুলো বড় থাকবে, যেগুলো ছোট ছোট কন্টেন্ট মনে হয় যে কমন হেডিং, তারপরে এই যে ফুটার, ছোট ছোট আইটেম, এই জিনিসগুলো মেইনটেইন করা। তারপরে বলছি এমফেসিস, যে অ্যালাইনমেন্ট ঠিক রাখা, হোয়াইট স্পেস কম রাখা, আর একটা হচ্ছে প্রপোর্শন, মানে মেজারমেন্ট ঠিক রাখা। অনেক সময় মেজারমেন্ট আন্দাজে বসানো যায় না, যে 3টা রাখছি এই জন্য সমান করে রাখছি, 3 3 3 4 12, এই জিনিসগুলো মেইনটেইন করতে বলছে, যে প্রপোর্শন মেইনটেইন করে রাখা, হয় সমান রাখবেন আর না হইলে ডাবল করে। মানে আমরা একটা 3.5 করে রাখলাম, 4.5 করে রাখলাম, একটা হাইট দিলাম 10.24, এরকম না, পিক্সেল 10 পিক্সেল হাইট রাখলাম, সমান অংশই 10.24 কেমন হাইট হয়, এগুলা মেইনটেইন করতে হচ্ছে। এইগুলাকে বলা হচ্ছে যে কমন ওয়েব ডিজাইন প্রিন্সিপালস। সবগুলো মনে থাকলে সবগুলো বলবেন, সবগুলো মনে না থাকলে 2 4টা বলে দিবেন, যে ইউএক্স ঠিক রাখা, তারপরে কি অ্যালাইনমেন্ট ঠিক রাখা, কালার ঠিক রাখা, প্রপোর্শন ঠিক রাখা, এগুলো বলতে পারলে। কালার ঠিক রাখা বলতে যে খুব বেশি কালার ইউজ না করে, যাতে ইউজারের চোখে দেখতে ভালো লাগে, 2টা বা 3টা কালার ইউজ করা, লেখার অ্যালাইনমেন্ট ঠিক রাখা, তারপরে মেজারমেন্ট ঠিক রাখা, এই জিনিসগুলো। ঠিক আছে, যে মেজারমেন্ট বলতে যে ব্যালেন্স ঠিক রাখা, এটাকে বলা হয়েছে কমন ওয়েব ডিজাইন প্রিন্সিপালস ইউ হ্যাড হিয়ার। তারপরে বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্লক লেভেল এলিমেন্ট এন্ড ইনলাইন এলিমেন্ট। এটা তো জানেন, ব্লক লেভেল এলিমেন্ট কি করে, পুরো জায়গাটা নেয়, পরবর্তী যে এলিমেন্ট ওটা পরের লাইন থেকে শুরু হয়। আর ইনলাইন এলিমেন্ট কি করে, যতটুকু তার উইথ ততটুকু জায়গা রাখে, এবং পরবর্তী এলিমেন্ট কি জায়গা থাকলে তার পাশেই থেকে শুরু হয়। পরে বলছে এক্সপ্লেইন দ্য সিএসএস স্পেসিফাইসিটি। স্পেসিফাইসিটি বলতে কি বুঝাইছে, না ফুল ফর্ম না, স্পেসিফাইসিটি বলতে আচ্ছা, স্পেসিফাইসিটি বলতে সিএসএস এর যে স্ট্রাকচার সেটা বোঝানো হয়েছে। সিএসএস এর স্ট্রাকচার, সিএসএস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দেয় কোনটাকে, ইনলাইন টাইপ, ইনলাইন সর্বপ্রথম হলো ইনলাইন, তারপরে ইন্টারনাল, তারপরে এক্সটার্নাল। এটাকে বলছে যে হায়ারার্কি ফ্রম দ্য হাইয়েস্ট টু লোয়েস্ট। সবচেয়ে বেশি প্রায়োরিটি হলো কোনটা, ইনলাইন স্টাইল। তারপরে হলো কোনটা সিলেক্টর, আইডি ধরে যেটা করা, আইডি ধরে যেটা সিএসএস করা। 3 নম্বরে কোনটা, ক্লাস ধরে যেটা করা। 4 নম্বরে কোনটা, এলিমেন্ট অথবা সুডো, কেন যে ইউএল এর মধ্যে, এলআই এর মধ্যে এটা, তারপরে বিফোর আফটার, এই সিরিয়ালটাই চেয়েছে। আর বলছে ইউনিভার্সাল সিলেক্টর। এবং যদি জিজ্ঞেস করে যে এগুলোর মধ্যে সবচেয়ে
এক্সপেন্সিভ কোনটা? ইউনিভার্সাল। এটা জিজ্ঞেস করো যে সিলেক্টরের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ সিলেক্টর হ্যাঁ এক্সপেন্সিভ দ্বারা মানে সবচেয়ে বেশি জায়গায় ব্রড সবচেয়ে বড় জায়গায় ইউজ করা যায়। আপনি একটা এই যে স্টারের মধ্যে দিবেন যে সিএসএস এটা মনে সব এলিমেন্টের মধ্যে পাবে। পি ট্যাগে দিলে তো সব পি ট্যাগ যেগুলো ওইগুলো পাবে, এইচ ট্যাগলে শুধু যেগুলো এইচ ওগুলো পাবে, বাট স্টার সব। আপনি যদি স্টার ট্যাগেই বলেন যে ইউনিভার্সাল সিলেক্টরের মধ্যে আপনি বললেন লিস্ট স্টাইল নাম, আবার বললেন টেক্সট ডেকোরেশন নাম। এখন টেক্সট ডেকোরেশন নাম কি লিস্টে আছে? অ্যাঙ্কর ট্যাগে আছে। আবার লিস্ট স্টাইল নাম কি অ্যাঙ্কর ট্যাগে আছে? লিস্টে আছে। এটা আপনি দুইটারই কিসের মধ্যে দিলেন? ইউনিভার্সাল। ও কি করবে? দুইটার মধ্যে দুইটা বসে। অ্যাঙ্কর ট্যাগ রে বলবে টেক্সট ডেকোরেশন নাম, এলআই রে বলবে যে লিস্ট স্টাইল, ইউএল রে বলবে লিস্ট স্টাইল নাম। একটা যে দুইটা কাজ হয়ে গেল। এরকম সব সিএসএস এই একটার মধ্যে দিয়ে করা যায়। এজন্য এটাকে বলা হয় সবচেয়ে এক্সপেন্সিভ সিলেক্টর। ঠিক আছে? তো যদি জিজ্ঞেস করে এটা যে এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ সিএসএস স্পেসিফিসিটি, তাহলে সিএসএস এর সিলেক্ট করার জন্য যেই জিনিসগুলো লাগে আর কি, সবচেয়ে ইম্পর্টেন্ট আর মানে এক্সপেন্সিভ কোনটা? ইউনিভার্সাল সিলেক্ট। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? ইনলাইন। তারপরে হলো সেম সিরিয়ালি আইডি ক্লাস ট্যাগ অথবা সুডো সুডো আইডি ক্লাস ট্যাগ মানে কি বলছে? এলিমেন্ট। আইডি ক্লাস এলিমেন্ট অথবা সুডো এলিমেন্ট কি ট্যাগ মানে? ওইটাই ট্যাগ, এটার এলিমেন্ট বলতে ট্যাগ বললো সমস্যা। ট্যাগ নেম ধরে বলি না আমরা, ট্যাগ নেম ধরে সিলেক্ট করা, এটারই সুন্দর ভাষা বলছে এলিমেন্ট অথবা সুডো এলিমেন্ট। তাহলে সিরিয়ালে আসলে ইউনিভার্সাল সিলেক্টর, তারপরে ইনলাইন, তারপরে হলো আইডি ক্লাস, তারপরে এলিমেন্ট। আইডি ক্লাস এলিমেন্ট, এটা বলছে সিএসএস স্পেসিফিসিটি। তারপরে বলছে হোয়াট ইজ দা বক্স মডেল ইন সিএসএস এন্ড হোয়াট আর ইটস কম্পোনেন্টস। এটা অনেক জায়গায় জিজ্ঞেস করে। বক্স মডেল জিনিসটা, বক্স মডেলটা হলো আপনার একটা এলিমেন্টের কন্টেন্টটা, তারপরে যে ভিতরে প্যাডিং থাকে, প্যাডিং এর পরে কি থাকে? বর্ডার, বর্ডারের বাইরে মার্জিন, এই টোটালটা মিলে একটা এলিমেন্ট। এই এলিমেন্টটাকে বলা হয় কি? বক্স। মানে কোন একটা এলিমেন্টকে, ধর এই যে একটা এলিমেন্ট মিশন, যদি ইন্সপেক্টে যাই, এই যে ইন্সপেক্ট একদম লাস্টে আসলে এরকম একটা ইয়ে আছে না, বক্স। এটাই মূলত বক্স মডেল। সবার ভিতরে থাকে কে? কন্টেন্ট। কন্টেন্টের পরে প্যাডিং, প্যাডিং এর পরে বর্ডার, বর্ডারের পরে এটাই বলছে যে হোয়াট ইজ দ্য বক্স মডেল ইন সিএসএস। তার মানে কি একটা এলিমেন্টের যে কন্টেন্ট থাকে, বর্ডার থাকে, প্যাডিং থাকে, মার্জিন থাকে, এই টোটালটা মিলে একটা বক্স মডেল। এবং এই বক্স মডেল হোয়াট ইটস কম্পোনেন্ট, এই বক্স মডেলের কম্পোনেন্ট গুলা কি কি? বক্স মডেলের কম্পোনেন্ট কয়টা? চারটা। কন্টেন্ট, প্যাডিং, বর্ডার, মার্জিন। কন্টেন্ট, প্যাডিং, বর্ডার, সিরিয়ালি বলতে পারলে ভালো, একটু না বললেও সমস্যা। তো সেটা বলতে পারলে যে এই জিনিস, আর এটা সিরিয়ালি থাকে, কারণ বর্ডারটাই মূলত আমার ওই বাউন্ডারি। বর্ডার ভিতরে যে জায়গা ওটাকে বলা হয় প্যাডিং, আর বাইরের জায়গাটাকে মার্জিন। বর্ডারটা কি কাজ করে আসলে? থাকাই যায় বর্ডারটা তো এখানে তো বর্ডার নাই দেখে দেখাইতেছে না। ইনকেস আমি যদি এখানে বর্ডার দিতাম, যেটা বর্ডার আসছে না, এটা হলো মূলত বর্ডার। এই যে বর্ডার ডিফল্ট থাকে না, ডিফল্ট থাকে, ডিফল্ট থাকে 0 থাকে। এই যে এখন বর্ডার দেওয়ার পর কত পিক্সেল হয়েছে? 0.0006। নরমালি 0 থাকে বর্ডার, বাট একটা বর্ডার থাকে, 0 পিক্সেল একটা বাউন্ডারি থাকে। ওইটার বাইরের যে জায়গা ওগুলো হলো মার্জিন, আর ভিতরের যে জায়গা ওগুলো হলো প্যাডিং। তো আমার তিনটা জিনিস তো এমনি মনে থাকবে। আর একদম ভিতরে থাকে কি আমার মূল যে কন্টেন্ট, সেটা ইমেজ হতে পারে, টেক্সট হতে পারে, ভিডিও হতে পারে। ঠিক আছে? এই যে এখানে যদি আপনি বর্ডারটা না দেন, তাহলে বর্ডার কত হয়ে যাবে? যদি P3 টা না দেন, তাহলে প্যাডিং হয়ে যাবে কত? 0। বাট এলিমেন্ট গুলো কিন্তু আছে। একটা কন্টেন্টের 0 পিক্সেল প্যাডিং, 0 পিক্সেল বর্ডার, 0 পিক্সেল মার্জিন, মানে বাই ডিফল্ট 0 0 অবস্থা থাকে। এবং এই যে চারটা কন্টেন্ট, একটা দুইটা তিনটা চারটা, এই চারটাকে মিলে বলা হয় বক্স মডেল। ঠিক আছে? বাই ডিফল্ট 0 থাকে, পরে আমরা ইচ্ছা মতো এগুলারে দিয়ে দিতে পারি। What is the box model in CSS and what are its component? Component গুলা কি কি? Content, প্যাডিং বর্ডার content, padding, border margin. Content, padding, border margin. And also, what is JavaScript and what is it used for? JavaScript কি? JavaScript is a functionality. ইউজ করা তো ফাংশন
Programming is a programming language for web. Programming language for web. And what is it used for? For website interactivity. Website interactivity. অথবা সহজভাবে বলতে পারেন যে ওয়েবসাইটে এক্সট্রা কারিকুলাম কিছু ফিচার সেট করার জন্য জাভাস্ক্রিপ্ট অ্যাড করা হয়, যেটা সিরিজের দ্বারা করা সম্ভব। তারপরে বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিনক্রোনাস এন্ড অ্যাসিনক্রোনাস কোড এক্সিকিউশন। কোড এক্সিকিউশনের মধ্যে দুইটা সিস্টেম, একটা হলো সিনক্রোনাস আর একটা অ্যাসিনক্রোনাস। দুইটা ডিফারেন্স। সিনক্রোনাস হচ্ছে লাইন বাই লাইন। সিনক্রোনাস এক্সিকিউশন হয় কিভাবে? লাইন বাই লাইন এক্সিকিউশন হয়। আর অ্যাসিনক্রোনাস উইদাউট লাইন, অ্যানসার এক্সিকিউট করবে কেমন। সিনক্রোনাসে লাইন বাই লাইন এক্সিকিউট হয়, আর অ্যাসিনক্রোনাসে কি হয়, যখন একটা কোড মানে একটা ব্লক এক্সিকিউট হতে বেশি টাইম লাগে, সে ওটাকে এক্সিকিউট করতে থাকে এক সাইডে, পাশাপাশি পরবর্তী লাইনগুলো এক্সিকিউট করতে থাকে, স্টপ না হয়ে। মানে লাইন বাই লাইন যখন আপনি বলতে যাবেন, তখন একটা কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত সে পরবর্তী স্টেপে যেতে পারবে। আর অ্যাসিনক্রোনাসে কি হয়, ওটা চলতে থাকে, পাশাপাশি আপনার অন্য কাজগুলো চলতে থাকে। ঠিক আছে, যেমন মনে করবি যে ইন্টারভাল ছিল না একটা, ইন্টারভাল কি করতো, সেট ইন্টারভাল টাইমের সময় যে প্রতি সেকেন্ড পর পর একটা ফাংশন রিপিট করতো না, প্রতি সেকেন্ড পর পর একটা ফাংশন রিপিট করতো, ধরেন 1 সেকেন্ড পর পর 2 সেকেন্ড পর পর রিপিট করতো। এখন ও কিন্তু প্রতি সেকেন্ড পর পর করতে আছে, তার মানে কি আপনি ওয়েবসাইটে যখন ঢুকছে ওই কোডটা চলতেছে না, কোডের ওই অংশটুকু রান হইতেছে না। আর ওইটা যদি বলেন যে শেষ হওয়ার পর আমার পরের গুলো রান হওয়া লাগবে, তাহলে পরের কিছু আর কাজ করবে? করবে না। তো আমার কি লাগবে যে এইটা এটার মধ্যে চলতে থাকুক, পাশাপাশি আমার অন্যান্য লাইনগুলো এক্সিকিউট হইতে থাকুক। ওই সিস্টেমটাকে কি বলা হয় তাহলে? অ্যাসিনক্রোনাস। যদি বলেন অ্যাসিনক্রোনাসের একটা এক্সাম্পল দাও, তাহলে কি বলতে হবে? এটা সেট ইন্টারভাল, একটা সেট টাইম আউট, সেট ইন্টারভাল, এগুলো হলো কি অ্যাসিনক্রোনাস এগুলো। আর সিনক্রোনাস কি নরমালি যেগুলো আমরা ওই যে লেট ভ্যারিয়েবল ধরি, একটা লেট একটা ভ্যারিয়েবল, এটা কিছু যোগ করি বিয়োগ করি, এগুলো সব কি সিনক্রোনাস। আর যেগুলোতে আপনার টাইম লাগে, যেটা নির্দিষ্ট সময় পর পর বারবার হবে, আবার সেট টাইম আউট, এটা নির্দিষ্ট সময় ধরে হবে, তো ওগুলো হলো কি অ্যাসিনক্রোনাস। ওইগুলো হইতে থাকে পাশাপাশি, মানে ওটাকে এক সাইডে রেখা দেয়, রেখা বাকিগুলো সে করতে থাকে একসাথে। তারপরে বলছে হোয়াট ইজ DOM এন্ড হাউ ডু ইউ ইন্টারঅ্যাক্ট উইথ ইট ইউজিং জাভাস্ক্রিপ্ট। DOM কি জিনিস? DOM কি? ডকুমেন্ট অবজেক্ট মডেল। ডকুমেন্ট অবজেক্ট মডেল। আর একটু বিস্তারিত যদি বলেন যে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে এইচটিএমএল এর মধ্যে, মানে ওয়েবসাইটের মধ্যে কোনো কন্টেন্ট চেঞ্জ করা বা কন্টেন্টের স্টাইল চেঞ্জ করা, এই সিস্টেমটাকে কি বলা হয়? ডকুমেন্ট অবজেক্ট মডেল। হাউ ডু ইউ ইন্টারঅ্যাক্ট উইথ ইট ইউজিং জাভাস্ক্রিপ্ট। এই যে এইচটিএমএল এর ডকুমেন্টগুলো আপনি চেঞ্জ করেন, এগুলো আপনি এই জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে করতে পারেন? তাহলে যে গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, এগুলো দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। আবার মনে করেন ইনার এইচটিএমএল, ইনার টেক্সট, এগুলো দিয়ে তার ভিতরে কন্টেন্ট পরিবর্তন করতে পারি। আবার ডকুমেন্ট ডট স্টাইল দিয়ে তার ডিজাইন চেঞ্জ করতে পারি। এইগুলোর মাধ্যমে কি আমি তার কন্টেন্টও চেঞ্জ করতে পারি, আবার ডিজাইনও চেঞ্জ করতে পারি। ইনার এইচটিএমএল এর মধ্যে আমরা যে কোনো ট্যাগ আনতে পারি। একটা ডিভ দিলাম, ডিভরে ধরে বললাম যে গেট এলিমেন্ট বাই আইডি ইনার এইচটিএমএল, ওটার ভিতরে একটা পি ট্যাগ বসাই দিলাম, একটা ইউএল বসাইলাম, এলআই বসাইলাম, সম্ভব না? এটাই বলছি যে আপনি কিভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজটা করেন। তারপরে বলছে হোয়াট ইজ দ্য পারপাস অফ ভার্সন কন্ট্রোল সিস্টেম লাইক গিট। ভার্সন কন্ট্রোল সিস্টেমের কাজ কি বা পারপাস কি? এটাতে আপনি কি করতে পারেন, একটা সাইটের মধ্যে যখন আপনার নতুন কোনো ভার্সন বা আপডেট করা, একটা ওয়েবসাইট রানিং আছে, ওটার মধ্যে আপনি পরে নতুন কিছু অ্যাড করে আপডেট করতে পারেন, আবার চাইলে পূর্ববর্তী ভার্সনে ফেরত চলে আসতে পারেন, আবার অনেকে মিলে কাজ করতে পারেন, শেয়ার করতে পারেন সহজেই। এইগুলো বলতে হবে। What is the purpose of version control system like Git? তারপরে বলছে what tools or techniques do you use for debugging and testing your website? ওয়েবসাইটে যখন কোনো ডিবাগ ধরা পড়ে বা একটা জিনিস সেটা মার্জিন আনএক্সপেক্টেড আসছে, খুঁজে পাইতেছি না মার্জিনটা, কি দিয়ে চেক করি আমরা? ইন্সপেক্ট এর সুন্দর নাম কি? ডেভেলপার টুলস। প্যানেলটার নাম কি? ডেভেলপার টুলস। এটা বললে হবে যে what tools or techniques do you use for debugging testing your website? উদাহরণ যে ডেভেলপার টুলস ইউজ করতে পারেন ইন্সপেক্ট থেকে। তারপরে সোর্স কোড দেখতে পারেন, অনেক সময় এরকম সোর্স কোড থেকে চেক করি না যে এটা আদৌ লিঙ্ক আপ হয়েছে কিনা, সোর্স কোড থেকে চেক করতে পারেন। তারপরে ডেভেলপার টুলস থেকে চেক করতে পারেন। ডেভেলপার টুলস আরেকটা অপশন আছে যে কনসোল থেকে চেক, ইরর জাভাস্ক্রিপ্ট ইরর আসলে কনসোলে দেখাইতো না, এগুলো বলবেন যে
কনসোল থেকে দেখতে পারি, সোর্স থেকে দেখতে পারি। তারপর আমার এগুলো যাবে ডেভেলপার টুলস, কনসোল আর কি ইন্সপেক্ট, তারপর আমার এই সোর্স কোড এগুলো দিয়ে চেক করে আমি দেখতে পারি। দেখে ওটাকে সলভ। আর লাস্ট একটা কোশ্চেন আছে, এটা ইউনিক কোশ্চেন, হোয়াট আর দ্য পপুলার ফ্রেমওয়ার্কস লাইক রিঅ্যাক্টর, ভিউ রিঅ্যাক্টর। এখানে হয়তো জিজ্ঞেস করতে পারে যে যে আপনি এখান থেকে কোনটা সম্পর্কে জানেন, কোনটা সম্পর্কে আপনি এখানে জানেন। আপনি যে কোনো একটা বলতে পারেন, রিঅ্যাক্ট অথবা ভিউ, কারণ এই দুইটা অলমোস্ট সেম প্রসেসই কাজ করে। কারণ রিঅ্যাক্ট কিভাবে কাজ করে, ধরেন আপনি যে একটা ওয়েবসাইট বানাইছেন না, এখানে এখানে পুরোটাকে আমার একটা পেজের মধ্যে আছে না, একটা ইন্ডেক্স পেজের মধ্যে তো আমার হেডার আছে, ন্যাপবার আছে, ফুটার আছে, সবকিছু আছে না। এখন ইন কেস ধরেন আমি এগুলার আলাদা আলাদা পার্ট আলাদা করে, মানে পার্ট আলাদা করে রাখলাম, একটা অংশ কাইটা রেখে দিলাম, এই কোডটার নাম হলো কি ন্যাপবার। আরেকটা কোড কাইটা রাখলাম, এই কোডটার নাম হলো আমার ব্যানার। আরেকটা কোড কাইটা রাখলাম, এই অংশটার নাম রাখলাম ধরেন আমি মিশন এন্ড মিশন, অথবা যে মিশনের একটা কার্ড, ছোট ছোট কার্ড, এরকম পার্ট বাই পার্ট ভাগ করে নেওয়া যায়। ভাগ করে পরে মনে করেন আমি একটা পেজ বানাইলাম, যেটা আমার মূলত ইন্ডেক্স পেজ, যেটা মেইনলি লাইভে শো হবে। ওই জায়গায় কি করলাম, ওই অংশগুলো লাইনে মানে ব্লক আকারে, ব্লক গুলো লাইনে খালি জোড়া লাগে একটা, রিলেটেড এগুলো হলো রিঅ্যাক্টর কাজ, সেম প্রসেসে কাজ করে। রাউটিং এর কাজ করে। মানে আপনাকে টোটাল এলিমেন্ট গুলাকে ভাগ করে রাখে। এটার ফলে সুবিধা হয় কি, আপনি সেম জিনিস আপনি বারবার ইউজ করতে পারতেছেন। একটা ন্যাপবার আমার 4 জায়গায় চেঞ্জ করা লাগতেছে না। আমি যদি একটা ন্যাপবার কম্পোনেন্টের মধ্যে চেঞ্জ করে দিই, যত জায়গায় আমার ন্যাপবার ইউজ হয়েছে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে না? আর সব জায়গায় তো আমি ন্যাপবার আলাদা করে বসাই দিই, ন্যাপবার এক জায়গায় রাখছি, ওখান থেকে খালি লাইন কানেক্ট করে দিচ্ছি, শুধুমাত্র লাইন গুলা কানেক্ট করে দিচ্ছি। এভাবে কি কোড আমি রিইউজ করতে পারি, ইজিলি চেঞ্জ করতে পারি, এই জিনিসগুলো বলতে হবে। বুঝতে পারছেন? এখান থেকে যেগুলো বেশি জিজ্ঞেস করতে পারে, ফার্স্ট অফ অল ইউআই সেটা জিজ্ঞেস করতে পারে, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে জিজ্ঞেস করতে পারে কনসেপ্ট অফ রেসপন্সিভ ওয়েব ডিজাইন, এটা অনেক ইম্পর্টেন্ট। তারপরে এটা জিজ্ঞেস করতে পারে যে ব্লক লেভেল ইনলাইন এলিমেন্ট, এটা ইম্পর্টেন্ট। তারপরে ইম্পর্টেন্ট হলো আপনার এই যেটা জাভাস্ক্রিপ্ট কি আর এটা কিভাবে কাজ করে, অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস এটাও জিজ্ঞেস করতে পারে। আর যে হোয়াট ইজ ডক, এগুলো বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো সচরাচর জিজ্ঞেস করে না। বুঝতে পারছেন? এটা আপনাদের গ্রুপে দিয়ে দিব না।